প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন প্রথম পত্রের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজ তৃতীয় অধ্যায়ের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ এবং সেই সাথে এস ও পি ব্লক মৌলের বিশেষ কিছু যৌগের ধর্মাবলী নিয়ে আলোচনা করব। তবে প্রথমে আমরা দেখি যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণীতে মৌলগুলোর শ্রেণীবিভাগ। তবে দীর্ঘ পর্যায় সারণীর মৌলগুলোকে 4টি ব্লকে ভাগ করা হয়ে থাকে, যথা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক ও এফ ব্লক। তবে শুরুতেই দেখি আমরা এস ব্লক মৌল। তবে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে বলা হয়ে থাকে এস ব্লক মৌল। এদের ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে NS1 থেকে 2 পর্যন্ত ইলেকট্রন থাকে এদের। দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর অন্তর্ভুক্ত সকল মৌলসমূহ এবং হিলিয়াম হচ্ছে এই গ্রুপের অন্তর্ভুক্ত মৌল। এই গ্রুপে মোট মৌলের সংখ্যা হচ্ছে আমাদের 14টি। এই এস ব্লক মৌলগুলোকে সাধারণ বা প্রতিনিধিত্ব মৌল বলা হয়ে থাকে। এই ব্লকের মৌলগুলোর মধ্যে 1 নং গ্রুপের হাইড্রোজেন ব্যতীত লিথিয়াম থেকে শুরু করে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এই মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। এর কারণ হচ্ছে এরা পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে। আর গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু, কারণ এই গ্রুপের ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের অক্সাইডকে মৃত্তিকার উপাদান রূপে পাওয়া যায়, এই জন্য এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়ে থাকে। এরপরেই আছে পি ব্লক মৌল। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে পি ব্লক মৌল বলা হয়ে থাকে। পি ব্লক মৌলসমূহের যোজ্যতা স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2NP126। দীর্ঘ পর্যায় সারণীর 13 নং থেকে 18 নং গ্রুপের মৌলসমূহ এই ব্লকের অন্তর্ভুক্ত, তবে এখানে হিলিয়ামকে বাদ দিয়ে। মোট মৌলের সংখ্যা হচ্ছে 36টি। অর্থাৎ দীর্ঘ পর্যায় সারণীর মোট আবিষ্কৃত মৌলের সংখ্যা যদি 118টি ধরা হয়, সেক্ষেত্রে আমার পি ব্লকের মৌলের সংখ্যা হবে 36টি। এরপরে হচ্ছে ডি ব্লক মৌল। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলা হয়ে থাকে। পর্যায় সারণীর গ্রুপ 3 থেকে শুরু করে 12 নং গ্রুপের মৌলসমূহ ডি ব্লকের অন্তর্ভুক্ত। ডি ব্লকের মৌলের সংখ্যা হচ্ছে 41টি এবং ডি ব্লক মৌলের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনীয় গঠন হচ্ছে N-1 D 1 to 10 NS 1 to 2। এখানে চতুর্থ পর্যায়ে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত 10টি, পঞ্চম পর্যায়ের ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত 10টি, ষষ্ঠ শ্রেণীর ল্যান্থানাম সহ হাফনিয়াম থেকে মার্কারি পর্যন্ত 10টি এবং সপ্তম পর্যায়ের অ্যাক্টিনিয়াম, থুরিয়াম সহ রাদারফোর্ডিয়াম থেকে কপারনিকাম পর্যন্ত 11টি মৌল হচ্ছে ডি ব্লকের অন্তর্ভুক্ত। তবে এখানে একটু উল্লেখ করতে চাই যে থোরিয়ামকে, যদিও এটি ডি ব্লক মৌল, কিন্তু 1982 সালের ইউপেকের সিদ্ধান্ত অনুযায়ী থোরিয়ামকে এফ ব্লকের অন্তর্ভুক্ত ধরা হয়। এর কারণ হচ্ছে দীর্ঘ পর্যায় সারণীর মূল কাঠামো এবং মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্মকে অটুট রাখার লক্ষ্যে এটাকে এফ ব্লকের অন্তর্ভুক্ত ধরা হয়। সেই হিসেবে ডি ব্লকের মৌলের সংখ্যা তখন দাঁড়াবে 40টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডি ব্লক মৌলগুলোর মধ্যে কিছু সংখ্যক মৌল আছে যাদেরকে বলা হয়ে থাকে অবস্থান্তর মৌল। তাহলে কেবলমাত্র সেই সকল ডি ব্লক মৌলই হবে অবস্থান্তর মৌল যাদের অন্তত একটি সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে ইলেকট্রন আংশিকভাবে পূর্ণ থাকবে। অর্থাৎ ডি অরবিটালে যদি 1 থেকে 9টি পর্যন্ত ইলেকট্রন থাকে, তাহলে ওই সকল ডি ব্লক মৌলকে আমরা বলবো অবস্থান্তর মৌল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অবস্থান্তর মৌলের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে আরেকটি আমাদের ক্লাস থাকবে, সেই ক্লাসে আমরা জানার চেষ্টা করব। এরপরে আসি এফ ব্লক মৌল। এফ ব্লকে মৌলের সংখ্যা হচ্ছে 27টি। যদি থোরিয়ামকে অন্তর্ভুক্ত করা হয়, সেক্ষেত্রে টোটাল মৌলের সংখ্যা হবে আমাদের 28টি। তবে 4F শ্রেণীর ল্যান্থানাইট সিরিজের সিরিয়াম থেকে লটিসিয়াম পর্যন্ত 14টি, 5F শ্রেণীর থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 14টি, এই হচ্ছে মোট 28টি মৌল। এদের মধ্যে ল্যান্থানাইট সিরিজের মৌলগুলোকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল, কারণ মৃত্তিকার উপাদান রূপে এদেরকে
মৃত্তিকাতে এদেরকে খুবই সামান্য পরিমাণে পাওয়া যায়, এই জন্য এদেরকে এরকম নামকরণ করা হয়েছে। এফ ব্লক মৌলগুলোর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনীয় গঠন হয়ে থাকে N-2 F1 to 14 N-1 D012 NS2। এই এফ ব্লক মৌলগুলোর মধ্যে যে সকল মৌলের অন্তত একটি স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে এফ অরবিটালে 1 থেকে 13 পর্যন্ত ইলেকট্রন থাকবে, অর্থাৎ এফ অরবিটাল যদি আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাহলে ওই সকল এফ ব্লক মৌলের নাম হচ্ছে আন্ত অবস্থান্তর মৌল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা দেখব আবেশীয় প্রভাব। আবেশীয় প্রভাবটা হচ্ছে এরকম যে শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন সমৃদ্ধ কতগুলো উপস্তর রয়েছে, যে উপস্তরগুলো নিউক্লিয়াসের ধনাত্মক আধানকে চারদিক থেকে বেষ্টন করে রাখে বা আবৃত করে রাখে, যে কারণে নিউক্লিয়াসের ধনাত্মক আধানের সাথে বহিস্তরের ইলেকট্রনগুলোর আকর্ষণ হ্রাস পায়। তাহলে মধ্যবর্তী ইলেকট্রন সমৃদ্ধ স্তরগুলোর কারণে নিউক্লিয়াসের ধনাত্মক আধান কর্তৃক বহিস্তরের ইলেকট্রনগুলোর আকর্ষণ হ্রাস পাওয়ার এই ক্ষমতার নাম হচ্ছে আবেশীয় প্রভাব বা স্ক্রিনিং ইফেক্ট। মূলত এই স্ক্রিনিং ইফেক্টের কারণে আমরা ল্যান্থানাইট সিরিজের মৌলসমূহের ক্ষেত্রে সংকুচন দেখে থাকি। তোমরা লক্ষ্য করো যে ল্যান্থানাইট সিরিজের মৌলসমূহের ক্ষেত্রে 6s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করার পরে ধীরে ধীরে ইলেকট্রন 4f অরবিটালে প্রবেশ করতে থাকে, এবং 4f অরবিটালের জ্যামিতিক কাঠামোর কারণে ইলেকট্রনগুলো বিস্তৃত অবস্থায় থাকার জন্য 4f অরবিটাল নিউক্লিয়াসের ধনাত্মক আধান কর্তৃক বহিস্তরের ইলেকট্রনগুলোর মধ্যকার যে আকর্ষণ সেটাকে ওইভাবে হ্রাস করতে পারে না, যে কারণে আকর্ষণ বলটা তীব্রতর হয়। আর এই জন্য ল্যান্থানাইট সিরিজের মৌলসমূহ এর আকার এবং তাদের আয়নিক ব্যাসার্ধ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এই বিষয়টির নামই হচ্ছে ল্যান্থানাইট সংকুচন। ঠিক একই ঘটনা অ্যাক্টিনাইট সিরিজের ক্ষেত্রেও, যে ইলেকট্রন 7s এর পরে 6d উপকক্ষে না প্রবেশ করে 4f উপকক্ষের অরবিটালগুলোতে প্রবেশ করে। এখানেও ওই আবেশীয় প্রভাবের কারণে এই সিরিজের মৌলসমূহের ক্ষেত্রেও এই ধরনের সংকুচন লক্ষ্য করা যায়। এই জন্য এই সিরিজের এই সংকুচনকে বলা হয় অ্যাক্টিনাইট সংকুচন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসি আমরা আদর্শ মৌল। পর্যায় সারণীর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলগুলোকে বলা হয় আদর্শ মৌল, কারণ প্রকৃতিতে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোকে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। এবং এখানে আরেকটি কথা উল্লেখ্য যে দ্বিতীয় পর্যায়ের যে কোনো একটি মৌলকে প্রথম ধরে যদি আমরা সম্মুখ দিকে অগ্রসর হই, সেক্ষেত্রে দেখা যায় যে তৃতীয় পর্যায়ের নবম মৌলের সাথে ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায়, অর্থাৎ ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এই জন্য এই দুটি পর্যায়কে বলা হয় আদর্শ পর্যায়, আদর্শ মৌল। শিক্ষার্থীবৃন্দ, আমার আলোচনার দ্বিতীয় অংশে এস এবং পি ব্লক মৌলের বিশেষ কিছু যৌগের ধর্মগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই থাকছে সোডিয়াম ধাতুকে কেরোসিনের নিচে সংরক্ষণ করা, দ্বিতীয় হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার গঠন, তৃতীয় NCl3 ও PCl3 আদ্র বিশ্লেষণ, চতুর্থ কার্বন টেট্রাক্লোরাইড ও সিলিকন টেট্রাক্লোরাইডের মধ্যে একটি আদ্র বিশুদ্ধ হচ্ছে, অপরটি হচ্ছে না, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ এই বিষয়টি, এবং সর্বশেষ থাকছে ফসফিন ও অ্যামোনিয়ার ক্ষারকধর্মিতার তুলনা। তবে প্রথমেই আমরা দেখি এস ব্লকের একটি মৌল সোডিয়াম ধাতুকে কেরোসিনের নিচে রেখে সংরক্ষণ করা হয়। এর কারণ হচ্ছে এস ব্লকের মৌলগুলো হচ্ছে অত্যন্ত সক্রিয় মৌল। এগুলো যদি উন্মুক্ত রাখা হয় সেক্ষেত্রে বায়ুস্থ বিভিন্ন উপাদান যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তোমরা দেখতে পাচ্ছ যে সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম মনোক্সাইড হয়েছে, উৎপন্ন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করেছে, সোডিয়াম বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করেছে, সেই হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি গঠন করেছে। তার মানে দেখা যাচ্ছে যদি পেট্রোল বা কেরোসিনের নিচে যদি রাখা না হয় তবে বাতাসের বিভিন্ন উপাদানের সাথে যুক্ত হয়ে এরা বিভিন্ন যৌগ গঠন করে। এই জন্যই মূলত এদেরকে পেট্রোল বা কেরোসিনের নিচে রেখে সংরক্ষণ করা হয়ে থাকে। এরপরে পি ব্লকের একটি যৌগ মৌলের একটি যৌগ যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার গঠন নিয়ে আমরা আলোচনা করি। এখানে লক্ষ্য করে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, তথাপিও অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণুতে
অ্যালুমিনিয়াম আয়নের উপর উচ্চ চার্জ ঘনত্বের কারণে পার্শ্ববর্তী ক্লোরাইড আয়নের সাথে পোলারাইজেশন ঘটে এবং এই পোলারাইজেশনের কারণে অ্যালুমিনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে ইলেকট্রন 3 জোড়া ইলেকট্রন শেয়ারের সুযোগ সৃষ্টি হয়। তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণুতে অষ্টকের অভাব পরিলক্ষিত হয়। এমত অবস্থায় নিম্ন তাপমাত্রায় পার্শ্ববর্তী আরেক কোনো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্লোরিন পরমাণু থেকে ইলেকট্রন উচ্চ চার্জ ঘনত্বের কারণে নিজের দিকে আকৃষ্ট করে একটি করে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটি সন্নিবেশ বন্ধন। একইভাবে এখানেও অ্যালুমিনিয়াম আয়নের উচ্চ চার্জ ঘনত্বের কারণে এই অণুর ক্লোরাইড আয়ন থেকে ইলেকট্রন নিজের দিকে আকৃষ্ট করেছে, যে কারণে দুই অণু একত্রিত হয়ে এরা নিম্ন তাপমাত্রায় ডাইমার রূপে বিরাজ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমরা দেখি পি ব্লকের দুটি মৌল, এদের ক্লোরাইড নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে NCl3, অপরটি হচ্ছে PCl3। তোমরা দেখতে পাচ্ছ যে NCl3ও আদ্র বিশ্লিষ্ট হয়েছে, PCl3ও আদ্র বিশ্লিষ্ট হয়েছে, কিন্তু NCl3 আদ্র বিশ্লেষণের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এখানে নাইট্রোজেন দ্বিতীয় শক্তি স্তরের মৌল হওয়ার কারণে দ্বিতীয় শক্তি স্তরে কোনো ডি অরবিটাল ফাঁকা না থাকায় সেখানে বিকল্প হিসেবে পানির অণুর অক্সিজেন পরমাণু ক্লোরিন পরমাণু তৃতীয় পর্যায়ের মৌল হওয়ার কারণে ক্লোরিন পরমাণু ডি অরবিটালের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করেছে। একইভাবে নাইট্রোজেন পরমাণুতে যে মুক্তজোড় ইলেকট্রন আছে সেই মুক্তজোড় ইলেকট্রনের সাহায্যে পানির অণুর হাইড্রোজেন পরমাণুর সাথে আরেকটি সন্নিবেশ বন্ধন আবদ্ধ হয়ে একটি অস্থায়ী অবস্থার সৃষ্টি করেছে। এই অবস্থা থেকে এক পর্যায়ে এক অণু HCl অপসারিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন তৈরি করার মাধ্যমে যৌগ গঠিত হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে আরও দুইটি ক্লোরিন পরমাণু আছে, ঠিক একইভাবে আরও দুই অণু পানি যোগে এই যৌগটি আদ্র বিশ্লিষ্ট হয়েছে, আদ্র বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন করেছে অ্যামোনিয়া আর দুই অণু হাইপোক্লোরাস অ্যাসিড। পরের যৌগটি লক্ষ্য করো যে PCl3 ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্ষেত্রে ফসফরাস তৃতীয় পর্যায়ের মৌল হওয়ার কারণে এখানে ডি অরবিটাল আছে, যে কারণে পানির অক্সিজেন পরমাণু ফসফরাসের ডি অরবিটালের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে সক্ষম হয়েছে। একইভাবে ক্লোরিন পরমাণুতে যে মুক্তজোড় ইলেকট্রন আছে সেই মুক্তজোড় ইলেকট্রনের সাহায্যে পানির অণুর হাইড্রোজেন পরমাণুর সাথে আরেকটি সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়ে একটি অস্থায়ী অবস্থা সৃষ্টি করেছে। এক পর্যায়ে এখান থেকে এক অণু HCl অপসারিত হয়েছে এবং OH এর মধ্যে বন্ধন তৈরি করার মাধ্যমে যৌগ গঠিত হয়েছে। ঠিক এখানে আরও দুটি ক্লোরিন পরমাণু থাকার কারণে আরও দুই অণু পানি যুগে যৌগটি আদ্র বিশ্লিষ্ট হয়েছে, আদ্র বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন করেছে ফসফরাস অ্যাসিড আর দুই অণু HCl। তো সেক্ষেত্রে কিন্তু এখানে একটি প্রশ্ন হয়ে থাকে যে দুটি তো আদ্র বিশ্লিষ্ট হয়েছে, কিন্তু NCl3 এবং PCl3-র মধ্যে NCl3-র চেয়ে PCl3-র আদ্র বিশ্লেষণ দ্রুত ঘটে। এর কারণ হচ্ছে NCl3-র মধ্যে NCl বন্ধন রয়েছে আর PCl3-র মধ্যে PCl বন্ধন রয়েছে। বন্ধন বিয়োজন ডিপেন্ড করে বন্ধন পোলারিটির মাত্রার উপর। PCl এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার ব্যবধান বেশি থাকার কারণে এখানে NCl বন্ধনের চেয়ে বন্ধন পোলারিটির মাত্রা বেশি। বন্ধন পোলারিটির মাত্রা যত বেশি হয় বন্ধন বিয়োজন বা ভাঙন তত সহজে ঘটে, আর এই কারণেই NCl3 যৌগের চেয়ে PCl3 যৌগটি দ্রুত আদ্র বিশ্লিষ্ট হয়ে থাকে। এরপর আমরা আরও একটি আদ্র বিশ্লেষণের প্রশ্ন নিয়ে আলোচনা করব, কার্বন টেট্রাক্লোরাইড এবং সিলিকন টেট্রাক্লোরাইড। তোমরা লক্ষ্য করছো যে কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লিষ্ট হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লিষ্ট হয়। তোমরা দেখো এখানে যে কার্বন টেট্রাক্লোরাইডে কার্বন দ্বিতীয় পর্যায়ের মৌল, সিলিকন তৃতীয় পর্যায়ের মৌল। আর কার্বন দ্বিতীয় পর্যায়ের মৌল হওয়ার কারণে দ্বিতীয় পর্যায়ে কোনো অরবিটাল ফাঁকা নেই, যে কারণে পানির অণুর অক্সিজেন পরমাণু কার্বনের সাথে কোনো অবস্থাতেই বন্ধন গঠন করতে সক্ষম হয় না, আর এ কারণে কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লিষ্ট হয় না। সিলিকন তৃতীয় পর্যায়ের মৌল হওয়ার কারণে ফাঁকা ডি অরবিটাল আছে এবং সেই ফাঁকা ডি অরবিটালে পানির অণুর অক্সিজেন পরমাণু মুক্তজোড় ইলেকট্রন দান করে সিলিকন এর সাথে একটি সন্নিবেশ বন্ধন আবদ্ধ হয় এবং আবদ্ধ হওয়ার মাধ্যমে সিলিকন পরমাণুতে অষ্টকের সম্প্রসারণ ঘটে এবং এই অবস্থায় একটি অস্থায়ী মধ্যবর্তী যৌগ তৈরি হয় এবং এক পর্যায়ে এখান থেকে এক অণু HCl এখান থেকে আলাদা হয়ে গিয়েছে এবং OH এর মধ্যে বন্ধন স্থাপিত হয়ে নতুন যৌগ গঠিত হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে আরও 3টি ক্লোরিন পরমাণু আছে। ঠিক একইভাবে যদি আমরা আরও 3 অণু পানির সাথে বিক্রিয়া ঘটাই সেক্ষেত্রে এই 3টা ক্লোরিন পরমাণু 3টি OH দিয়ে প্রতিস্থাপিত হবে। তাহলে ওভারঅল রিঅ্যাকশনটি গিয়ে দাঁড়াবে
4 অণু পানি দিয়ে যদি আদ্র বিস্তৃত হয় সেক্ষেত্রে 4 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড গঠিত হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটি যৌগ দেখি। এই যৌগ দুটি তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছো, তারপরেও আলোচনায় রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড সাধারণ উষ্ণতায় গ্যাস, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে কঠিন পদার্থ। কার্বন ডাইঅক্সাইড সাধারণ তাপমাত্রায় গ্যাস, এর প্রধান কারণই হচ্ছে কার্বন এবং অক্সিজেন পরমাণুর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ব্যবধান যথেষ্ট না হওয়ার কারণে এখানে কোনো ডাইপোল সৃষ্টি হয় না, যে কারণে অণুটি বিচ্ছিন্ন অবস্থায় থাকে। আর বিচ্ছিন্ন অবস্থায় থাকে বলেই সাধারণ উষ্ণতায় কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস। আর সিলিকন ডাইঅক্সাইড অণুতে সিলিকন এবং অক্সিজেন পরমাণুর মধ্যে অস্থায়ী ডাইপোল সৃষ্টি হয়। আর এই অস্থায়ী ডাইপোল সৃষ্টি হওয়ার কারণে সিলিকন অক্সিজেন ডাইপোল আকর্ষণের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে বিশাল আকৃতির আণবিক পলিমারিক যৌগ গঠন করেছে, এবং যে কাঠামোতে প্রত্যেকটি সিলিকন পরমাণু 4টি অক্সিজেন পরমাণুর সাথে চতুষ্পদীয়ভাবে যুক্ত হয়ে বিশাল আকৃতির যৌগ গঠন করেছে। এই কাঠামোটি অত্যন্ত দৃঢ় এবং সংঘবদ্ধ কাঠামো, যে কারণে এটা একটি উচ্চ তাপসহ কঠিন পদার্থ। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ প্রশ্ন হচ্ছে আজকে pH3 এবং NH3 এর ক্ষারক ধর্মিতা। লুইস তত্ত্ব থেকে আমরা জানি যে যারা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে তারা হচ্ছে ক্ষারক। তাই সেই হিসেবে অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণু মুক্তজোড় ইলেকট্রন দান করেছে, ফসফিনের ফসফরাস পরমাণু মুক্তজোড় ইলেকট্রন দান করেছে। তাই দুটি ক্ষারক, কিন্তু দুটির মধ্যে NH3 pH3 চেয়ে শক্তিশালী ক্ষারক। এর কারণ হচ্ছে ক্ষারকত্ব ডিপেন্ড করে ইলেকট্রন দান করার ক্ষমতার উপর। যে যত দ্রুত দান করতে সক্ষম হবে তার ক্ষারক ধর্মিতা হবে তত বেশি। তাহলে নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে নাইট্রোজেন পরমাণুর আকার ছোট, যে কারণে এখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি। ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকার কারণে নাইট্রোজেন পরমাণু খুব দ্রুত প্রোটনের সাথে ইলেকট্রন দান করে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হতে পারে। আর এজন্যই ফসফিনের চেয়ে অ্যামোনিয়ার ক্ষারক ধর্মিতা বেশি। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এতক্ষণ যাবৎ আমার ক্লাসটি মনোযোগ সহকারে শোনার জন্য আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।